12 বছর পর বিদেশ থেকে ফিরছে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে ইয়াশ চৌধুরী। মামা হিসেবে আদির গিয়েছে তাকে এয়ারপোর্ট নিতে। অন্যদিকে মামি তিতিকা তখন ব্যস্ত একমাত্র ভাগ্নের জন্য তোড়জোড় লাগিয়ে রান্নাবান্না সহ নানা আয়োজনে। অনেক ছোটবেলাতেই ইয়াশ চৌধুরী বাড়ি ছেড়ে বিদেশ পাড়ি জমায়। উদ্দেশ্য ছিল পড়াশোনা, কিন্তু সত্যিকার অর্থে সে চাইতো সবার থেকে দূরে থাকতে। ইয়াস ছোটবেলায় প্রচণ্ড চঞ্চল ও দুরন্ত স্বভাবের ছেলে হিসেবেই পরিচিত ছিল। এই বিষয়টা মোটামুটি সবাই জানে, কিন্তু তার হুট করেই গম্ভীর হয়ে যাওয়ার কারণটা বোধহয় কারোরই আর জানা হয়নি। একদা যে ছেলেটি মাতিয়ে রাখত সারা বাড়ি সময়ের আবর্তে, সে আজ ভীষণ নিবেদচারী এক অকাল গম্ভীর্য গ্রাস করেছে তাকে। এখন প্রয়োজন ছাড়া একটি শব্দও তার মুখ দিয়ে বের হয় না। পরিহাস কিংবা চপলতা তার স্বভাবে আজ অলিক কল্পনা মাত্র। এয়ারপোর্টের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আদির, হ্যাঁ, শহরের নামকরা বিজনেসম্যান সেই গম্ভীর মুখ আদির রায়ান চৌধুরী, যে তার তেতকার ভাষায় একটা বড় মাপের খারস। কখনো বা বিদেশি মায়ের ছেলে হওয়ার সুবাদে সে একজন ইন্টারন্যাশনাল গিরগিটি। সাধারণ অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষদেরই খারস বলে সম্বোধন করা হয়। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আদিরকে তার কঠোর স্বভাবের জন্য পরিচিত মহলে অনেকেই বেশ সাময়িক করে চলে। স্ত্রী তিতিকার চোখেও সে ক্ষেত্র বিশেষে কিছুটা রক্ষ ও খামখেয়ালি। জীবনের দীর্ঘ সময় একাকী কাটানোর পর তিতিকার আগমনে তার চরিত্রে কিছুটা নমনীয়তা এলেও সময়ের সাথে গম্ভীর্যতাকে পুনরায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। ওই নতুন নতুন বিয়ে করলে পুরুষ মানুষের যা হয়, শক্ত মাটি তখন নরম হয়ে গলে পড়ে, কিন্তু বয়সের সাথে সাথে মানুষটা আবারও বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। অফিস থেকে সরাসরি এয়ারপোর্টে আসায় পরনে তার নেভি ব্লু স্যুট বুট, আদা পাকা সিল্কি চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে গুছানো, চোখে মুখে দৃঢ়তার পাশাপাশি গম্ভীর্যের ছাপ। ব্রিটিশ মশাই তথা বলিষ্ঠ দেহের আদির রায়ানের চোখে মুখে আজ সামান্য হলেও বার্ধক্যের ছাপ পড়েছে, কিন্তু গম্ভীর্যটা এক সিলতেও কমেনি। আদির নিজের হাতের ব্ল্যাক বেল্টের ঘড়িটার দিকে চেয়ে সময়টা একবার দেখে নিল। অচিরেই ভারী শ্বাস ফেলে পুনরায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে আওড়ায়, ছেলেটা এত দেরি করছে কেন? এই ভাবনায় সে যখন ভিড়ের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই দৃষ্টিগোচর হলো এক সুঠাম দেহের সুদর্শন প্রশস্ত বুক, চওড়া কাঁধ, মাথা ভর্তি এক ঝাঁক চুল। ছোট্টবেলার সেই পিচ্চি আজ আর পিচ্চি নেই। সাদা টি শার্ট, কালো প্যান্ট আর বাদামি লেদার জ্যাকেটে সেই যুবকের অবয়বে স্পষ্ট আধুনিক রুচিশীতলতার ছাপ। এক হাতে কালো লাগেজ নিয়ে ভিড় ঠেলে এগিয়ে আসছে সে। চোখে কালো রঙের সানগ্লাসও রয়েছে। দীর্ঘ এক যুগ পর ভাগ্নেকে চাক্ষুষ দেখা মাত্রই আদিরের ললাটের দুশ্চিন্তার রেখাগুলো মুছে গিয়ে এক সিলতে স্বস্তি ফুটে উঠল। ইয়াশ কাছে সেই সানগ্লাসটা খুলে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম মামু, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ফাইনালি আমাদের আবারও দেখা হলো। আদি নিজের স্বভাবজাত গম্ভীর্য বজায় রেখে ইয়াসের কাঁধে হাত রাখলেন। উচ্চতায় ছেলেটা দুদিন বাদে তাকেও ছাড়িয়ে যাবে বোধহয়। দীর্ঘ 12 বছরে ভাগ্নের শারীরিক অবয়ব বদলে গেলেও চোখের সেই শূন্যতাটুকু আদিরের চেনা ঠেকল। কোনো নাটকীয় আলিঙ্গন নয়, কেবল সংক্ষিপ্ত কুশল বিনিময়েই সীমাবদ্ধ রইল তাদের দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎ। গাড়িতে চড়ার পর থেকে পুরোটা পথ ইয়াস জানালার বাইরে তাকিয়ে রইল। শহরটা বদলেছে রাস্তার ধারের চেনা দৃশ্যপটগুলো, কিন্তু ইয়াসের মনটা যেন সেই আগের মতোই স্থির।
আদির দু একবার ব্যবসায়িক প্রসঙ্গে কথা তুললেও ইয়াসের সংক্ষিপ্ত উত্তর সে আলোচনায় ইতি টেনে দিচ্ছিল। গাড়ি যখন চৌধুরী বাড়ির ফটকে এসে থামলো, তখন বিকেল গড়িয়ে গোধূলির আলোয় আকাশটা রক্তিম বর্ণ ধারণ করেছে। কলিং বেলের শব্দ হওয়ার মাত্রই তিতিকা এসে দরজা খুলল। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলেটাকে সামনে দেখে তার চোখে জল আর মুখে হাসি, দুটোরই এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। তিতিকা আপ্লুত কণ্ঠে বলল, আমার ইয়াস, আব্বা, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। চেহারার এই হাল কেন? একেবারে শুকিয়ে অর্ধেক হয়ে গেছো। তিতিকা বোধহয় ইয়াসকে গুলুমুলু এক বাচ্চার রূপেই দেখার আশা রেখেছিল, যা ভেবে ইয়াস সামান্য হাসার চেষ্টা করলো, যা কেবল ঠোঁটের কোণে সামান্য রেখাপাত করেই মিলিয়ে গেল। সে ধীর স্থিরভাবে বলল, কেমন আছো তুমি? তিতিকা বিস্তেজ হেসে বলে উঠে, আমি আগে তো যেমন তেমন ছিলাম, কিন্তু এখন তোমায় দেখে ভীষণ ভীষণ খুশি। দুজনের অল্প সময়ে এই কথোপকথনের মাঝেই হাফসা বেগম আর ঈশানী ভেতর থেকে তড়িঘড়ি করে এগিয়ে এলো। সাদা শাড়ি পরিহিত হাফসা বেগম বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন ঠিকই, কিন্তু নাতির আগমনে আজ তার অবয়বে এক অভাবনীয় দীপ্তি। ইয়াসকে দেখা মাত্রই তিনি দু হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন। কম্পিত হাতে ইয়াসের মুখশ্রী শুয়ে ধরা গলায় বললেন, ওরে আমার মানিকটা, কত বড় হয়ে গেছে। কতগুলো বছর দেখিনি তোমারে। এতদিনে বাড়ি ফেরার ইচ্ছে হলো। ইয়াস কোনো প্রত্যুত্তর দিল না, কেবল চুপটি করে দাঁড়িয়ে থেকে দীর্ঘ ভারী শ্বাস ফেলল। তার এই মৌনতা যেন হাজারো শব্দের চেয়েও অধিক বারবাহী। ঠিক তার পাশে নির্বাক মূর্তির মতো দাঁড়িয়েছিল ঈশানী। নিজের একমাত্র সন্তানকে সামনে দেখেও সে প্রথম কয়েক মুহূর্ত কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। তার স্থির দৃষ্টিতে এক অবাক্ত অভিমান আর গভীর মমতায় লড়াই চলছে। 12 বছর আগে বাচ্চা ছেলেটাকে সে বিদায় জানিয়েছিল। আজ তার সামনে দাঁড়িয়ে সে এক মুষুঠাম যুবক, আর অবয়বে শৈশবের সেই চঞ্চলতার লেশ মাত্র নেই, বরং সেখানে ঠাঁই নিয়েছে এক দুর্ভেদ্য গম্ভীর্য। ইয়াস নানিকে ছেড়ে ধীর পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা ছেলের দৃষ্টি মিলতেই চারপাশের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঈশানী কাঁপা কাঁপা হাতে ছেলের কপাল থেকে অবাধ্য একগুচ্ছ চুল সরিয়ে দিল। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ার আগে সে রৌদ্র কণ্ঠে বলল, ফিরতে বড্ড বেশি দেরি করে ফেললে। ইয়াস মায়ের চোখের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসল। সেই হাসিতে ছিল না কোনো কৈফিয়ত, ছিল কেবল এক নীরব আত্মসম্পূর্ণ। সে অত্যন্ত নিচু স্বরে বলল, ফিরে তো এসেছি মা। ঈশানী ঠোঁট চেপে ধরল, যেন সহস্র কথার পাহাড় জমেছে, অথচ বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। চারপাশে আবহ হুট করে এমন বিষণ্ণ হয়ে পড়ায় তিতিকা গমট পরিবেশটা লঘু করার ছলে বলে উঠল, এইসব কথাবার্তা না হয় পরেও হবে, আগে ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে নাও। আমি সারাদিন বসে বসে কত আয়োজন করলাম, ওগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। আদির এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবার আবেগঘন মুহূর্তগুলো পর্যবেক্ষণ করছিলেন। তিতিকার কথায় নিজের চিরাচরিত গম্ভীর্য বজায় রেখে বলল, হ্যাঁ, আগে সবাই খেয়ে নাও, তারপর গল্প আলাপ হবে। এমনিতেও খেয়ে দিয়ে আমায় এখন আবার অফিসে যেতে হবে। না জানি ইনার অফিসে কি তালগোল পালাচ্ছে। আদিরের এহেন কথায় তিতিকা খানিকটা ভ্রুকুটি করে তাসিলের সাথে ফিসফিসিয়ে আওড়ালো, যেমন বাপ তেমন তার বেটি, এর চেয়ে বেশি আর কি আশা করা যায়। চৌধুরী ম্যানশনের আনন্দমহলের সেই আবেগঘন পরিবেশের সমান্তরালে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আকাশচুম্বী ARC কর্পোরেট ভবনের চিত্রপটটি সম্পূর্ণ ভিন্ন। এখানকার
প্রতিটি ধূলিকণায় মিশে আছে পেশাদারিত্ব আর আভিজাত্যের সংমিশ্রণ। ভবনের সর্বোচ্চ তলায় সিওর সুপ্রশস্ত এবং সুসজ্জিত কক্ষটি এখন এক নিবিড় নিস্তবতায় আচ্ছন্ন। বিশাল সেই কক্ষের মধ্যমণি হয়ে বিশাল চামড়ার হাইব্যাক চেয়ারটি দেওয়ালের দিকে উল্টো হয়ে ঘুরে আছে। সেখানে উপবিষ্ট এক রহস্যময়ী তরুণী, এক পায়ের উপর অন্য পা তুলে সে বেশ দর্পের সাথে বসে আছে। তার দৃশ্যমান বাম হাতের আঙ্গুলের ডগায় একটি দামি ফাউন্ডেন্ট পেন অত্যন্ত সাবলীল ছন্দমতায় ঘুরছে। বাইরের পড়ন্ত বিকেলের আলোয় কাছের দেওয়াল ভেদ করে তার অবয়বে এসে পড়লেও উল্টো দিকে ঘুরে থাকায় তার মুখটা দৃশ্যমান নয়। এদিকে বিশাল আকৃতির ও কাঠের টেবিলের উপর স্তূপীকৃত ফাইলের ভিড়ে দুটি নেম প্লেট পাশাপাশি উজ্জ্বল হয়ে আছে। একটিতে খোদাই করা আদির রায় চৌধুরী ARC, আর তার ঠিক পাশেই সমর্যাদায় উপবিষ্ট অন্যটি আদিকা ইনান চৌধুরী AIC। নিস্তবতা ভেঙে দরজায় মৃদু করাঘাত হলো। হাতে কোল্ড ড্রিঙ্কস, ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ট্রে নিয়ে একজন কর্মচারী অত্যন্ত বিনীত ভঙ্গিতে ভিতরে প্রবেশ করলো। রমণীর ব্যক্তিত্বের পরকতায় সে কিছুটা তটস্থ কণ্ঠার সাথে সে অনুমতি চাইল। ম্যাম, আসবো। চেয়ারটি উল্টো ঘুরে থাকা অবস্থাতেই গম্ভীর ও কর্তৃত্ব ব্যঙ্গ এক নারী কণ্ঠ স্বর ভেসে এলো। ইয়েস। মধ্যবয়স্ক কর্মচারীটি শুকনো ডোক গিলে পুনরায় শোধালো, এগুলো কোথায় রাখবো ম্যাম? টেবিলে রেখে দিন। সংক্ষিপ্ত এবং কাঠখটকা নির্দেশ পাওয়া মাত্রই লোকটা তড়িঘড়ি করে ট্রে টি টেবিলের এক কোণে নামিয়ে রাখলো। কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সে অত্যন্ত সতর্কতার সাথে দরজাটি বন্ধ করে দিল। মনে মনে বিড়বিড় করে বলল, বাপের মতোই হয়েছে একেবারে। মেজাজ বিগড়ালে আর রক্ষা নেই। দরজা লাগানোর শব্দটা কানে আসতে মুহূর্তের মধ্যে চেয়ারটি 108 ডিগ্রি ঘুরে গেল। দৃশ্যমান হলো এক অপূর্ব সুন্দরী রমণী। দুগ্ধ শুভ্র গায়ের রং, মাথায় সিল্ক চুলগুলো পরিপাটি করে পনিটেল করা, পরনে ওল্ড মানি স্টাইলের নীল ও সাদার মিশেলে রুচিশীল শার্ট প্যান্ট। বাম হাতের কবজিতে সোনালি ফ্রেমের একটি চিকন ঘড়ি তার আভিজাতকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামনে প্রিয় খাবারের সুবাস আসতেই এতক্ষণের সেই কৃত্রিম গম্ভীর্যের খোলসটা নিমেষেই খসে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিস্তৃত ও প্রাণবন্ত হাসি, আর সেই হাসির সাথেই বাম গালে দৃশ্যমান হলো একটি গভীর টোল। এই রমণী আদিকা ইনান চৌধুরী, বিখ্যাত ব্যবসায়ী আদির রায়ান চৌধুরী আদরের দুলালি। সদ্য বিশ্ববিদ্যালয়গামী এক রমণী হলেও বাবার প্রশ্রয়ে এই অফিসের প্রতিটি ইটে তার অঘোষিত আধিপত্য। কখনো বা আদির রায়ান চৌধুরী অনুপস্থিতিতে সে নিজে এই কোম্পানির CEO, অথচ এখানে তার আলাদাভাবে কোনো কেবিন বরাদ্দ নেই, বরং বাবার কেবিনেই নিজের নেম প্লেট বসিয়ে সে এক অদ্ভুত অধিকারবোধ জাহির করে রেখেছে। যদিও এখানে তার করার মতো বিশেষ কোনো কাজ থাকে না, তবুও বাবার সান্নিধ্যে থাকার তীব্র আকাঙ্ক্ষা থেকেই সে দিনের অনেকটা সময় এখানে কাটিয়ে দেয়। বাইরের জগতের কাছে সে নিজেকে বাবার মতোই খারস বা অত্যন্ত গম্ভীর হিসেবে উপস্থাপন করতে ভালোবাসে। কিন্তু আদিকার এই রূপটি কেবলই একটি মুখোশ। সে আসলে এক বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী। কখনো মা তৃতীয়কার মতো চঞ্চল প্রাণবন্ত, আবার কখনো পরিস্থিতির প্রয়োজনে বাবা আদির রায়ান চৌধুরীর মতো কঠোর ও অনমনীয়। বাসায় সে গম্ভীর কৃত্রিম মুহূর্তে উবে গেল। সামনে রাখা প্রিয় খাবারগুলোর দিকে তাকিয়ে আদিকার দু চোখ চিকচিক করে উঠল। দেখতে সে অতিরিক্ত মোটা বা চিকন না হলেও এসব বাহিরের খাবারের প্রতি তার বিশেষ এক ঝোঁক আছে।
আদিরের মতে অনেকটা মায়ের গুণও পেয়েছে সে। যথারীতি কোনো প্রকার সৌজন্যের তোয়াক্কা না করে ইনান একেবারে বাচ্চাদের মতো উচ্ছলতায় ফ্রাইড চিকেন মুখে পুরল। কিন্তু এই ভজন পর্বে বিঘ্ন ঘটিয়ে টুং করে বেজে উঠল তার ফোনটি। ব্যতিব্যস্ত হয়ে ইনান ফ্রেঞ্চ ফ্রাই চিবোতে চিবোতেই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে একটা লম্বা চুমুক দিল। মুখটা খানিকটা খালি হতেই ফোনটা হাতে নিয়ে দেখলো মায়ের মেসেজ। দ্রুত বাড়ি ফিরো। ইনান এক মুহূর্তের জন্য ব্রু কুঁচকালো, তারপর মেসেজটি তোয়াক্কা না করে ফোনটা পাশে রেখে পুনরায় খাওয়ায় মনোনিবেশ করলো। মায়ের এই দ্রুত ফেরার ফরমান তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সন্ধ্যা তখন বেশ গাঢ় হয়েছে। ইনান যখন চৌধুরী ম্যানশনে পা রাখলো তখন বাড়ির পরিবেশটা তার কাছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি নিস্তব্ধতা মনে হলো। আশেপাশে কাউকে দেখছে না। রান্নাঘরে উকি দিয়ে দেখলো মা তিতিকা অত্যন্ত গম্ভীর মুখে কাজে ব্যস্ত। সাধারণত এমন সময় মা তাকে দেখা মাত্রই এক চোট কথা শুনিয়ে দেবে, কিন্তু আজ তিতিকা তাকে দেখেও না দেখার ভান করলো। মায়ের এই অস্বাভাবিক মৌনতা দেখে ইনানের মনে হলো আজ বোধ হয় আর ঘাটানো ঠিক হবে না। তাই সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগোতে লাগলো। নিজের ঘরের দরজার সামনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তার নজর পড়ল পাশের ঘরটির দিকে। ইনানের জানা মতে এই ঘরটি বছরের পর বছর বদ্ধ এবং অন্ধকার হয়েই থাকে, কিন্তু আজ সেখানে আলোর রেখা দেখা যাচ্ছে। হঠাৎই ঘরে আবার কে হানা দিল। কৌতূহল দমন করতে না পেরে সে নিজের ঘরে না ঢুকে সরাসরি ওই ঘরটির কাছে এগিয়ে গেল। দরজা খোলা পেয়ে সে কোনো রূপ ভাবনা চিন্তা না করেই ভেতরে প্রবেশ করল না। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ও ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস। বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, আধারের নীলসে তারা গানটার পর এবার এই ভালোবাসা তারপর। সম্ভবত গতকাল এই গানটা শুনতে না বসলে এই গল্পও লেখা হতো না। কেউ একজন ভগ্নস্বরে গুনগুনিয়ে গান গাইছে। ঘরের ভেতরের বাতি জ্বলছেও বারান্দাটা অন্ধকারে ডুবে আছে। সেখানে রেলিং ঘেঁষে এক দীর্ঘকায় ছায়া দাঁড়িয়ে। ইনান কিঞ্চিত হকচকিয়ে গেল। পরক্ষণেই নিজের স্বভাবজাত রক্ষতা কণ্ঠে এনে প্রশ্ন করল, ওখানে কে? অন্ধকারে থাকা সেই ছায়া মানবটি চকিতেই ঘুরে দাঁড়ালো। সে হয়তো এই নিভৃত সময়ে কারো উপস্থিতি আশা করেনি। ফলে ছায়া মানবটি তৎক্ষণাৎ ক্ষিপ্রতার সাথে হাতের জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পায়ের চাপে পিষ্ট করল, যা মোটেও ইনানের তীক্ষ্ণ দৃষ্টির অগোচর হলো না। মানবটিকে নিরুত্তর থাকতে দেখে ইনান এবার আরও চড়া গলায় বলে উঠল, কি আশ্চর্য, কথা বলছেন না কেন? কে আপনি? এই ঘরে কি করছেন? এটা তো কথাটা শেষ করার অবকাশ পেল না সে। ছায়া মানবটি অন্ধকার বারান্দা থেকে ধীর পায়ে ঘরের আলোর নিচে এসে দাঁড়ালো। মুহূর্তে দৃশ্যমান হলো এক সুঠামদেহী যুবক, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, অবাধ্য এলোমেলো ঝাঁকড়া চুলের গোছা কপালে এসে পড়েছে। চোখে মুখে এক গভীর বিষণ্ণ গম্ভীর্য। ইনান পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার কণ্ঠনালীতে শব্দ আটকে গেছে। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ালো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার মস্তিষ্কের কোনো জমা থাকা ধুলোমলিন স্মৃতিগুলো যেন ঝেড়ে ঝুড়ে সামনে এসে সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাই কি তার ইয়াশ ভাই? কিন্তু তাকে কেন কেউ বলল না যে ইয়াশ ভাই দেশে ফিরছে? সিরিয়াসলি, বাড়ির লোকজন এটাও তার কাছ থেকে লুকিয়েছে? ইনানের স্তব্ধতার সেই প্রহর ভাঙল এক প্রচণ্ড বিস্ফোরণে। ইনান তার সমস্ত আবেগ আর বিস্ময়কে এক করে চোখ মুখ খিসে এক গণনবিদারী চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারে শান্ত সমাহিত ইয়াশ
নিজেও চমকে গিয়ে হতভম্ব হয়ে গেল। ইয়াশ ভাইয়া, তুমি চলে এসেছো? ইনানের সেই আকাশ বিদীর্ণ চিৎকারের প্রতিধ্বনি পুরো চৌধুরী মেনশনের নিস্তবতাকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিল। প্যান্টের পকেট হাত রেখে ইয়াশ কিং করত বেবিমোর হয়ে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রগলভ রমণীটির দিকে। 12 বছর আগের সেই ছোট্ট ইনান যে আজ এতটা প্রাণবন্ত আর তেজি হয়ে উঠতে পারে তা বোধহয় ইয়াসের ধূসর স্মৃতির অতলে কোথাও ছিল না। নিচে রান্নাঘরে ব্যস্ত তিতিকাও ইনানের চিৎকারে চমকে উঠল। তিতিকা হাতের কাজ পেলে সিঁড়ি দিয়ে ছুটল, মনে মনে চিন্তিত ভঙ্গিতে আওড়ালো, সেরেছে, এই মেয়ে আর কোনোদিন শুধরাবে না। এদিকে ওপরতলায় ইয়াসের কক্ষের দ্বার প্রান্তে ইনান তখনও উত্তেজনায় কাঁপছে। সে হুট করে দৌড়ে গিয়ে ইয়াসের হাত টেনে ধরল। ইয়াস কিছুটা অস্বস্তিতে পিছিয়ে যেতে চাইল, কিন্তু ইনানের অদম্য উচ্ছ্বাসের কাছে সে শেষমেশ পরাস্ত হলো। ইয়াস ভাইয়া, তুমি সত্যি ফিরেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পাপা, মমি, ফুপি, দাদিমণি কেউই আমাকে তোমার দেশের আসার কথা বলেনি। ভাবতে পারছো সবাই কত খারাপ? আমাকে বললে এমন কি ক্ষতি হতো? আমি কি বাড়িঘর মাথায় তুলে নাচতাম নাকি? ইনানের কণ্ঠসুরে একাধারে অসীম আনন্দ মিশে অভিমানের সুর। ইয়াস তার অভিব্যক্তিতে শুরুতে কিঞ্চিত হাসার চেষ্টা করল, পরক্ষণেই অতি ধীরস্থিরভাবে নিজের হাতটি ছাড়িয়ে নিল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা। সে নিচু ও শান্ত গলায় বলল, ইনান, শান্ত হও, এখনও সারা বাড়ি মাথায় তোলার মতো কিছু ঘটেনি। তার কণ্ঠস্বরে সেই অভিমানবীয় শীতলতা শুনে ইনান এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াস ভাইয়ার কণ্ঠটাও কত বদলে গেছে, কতটা ভগ্ন, গভীর আর ধাঁধালো। সে ইয়াসকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। দীর্ঘদেহী, প্রশস্ত কাঁধ, মাথা ভর্তি সিল্কি চুল, কালো টি শার্টের উপর হতেও দৃশ্যমান অ্যাবস কিংবা দুহাতের পেশিবহুল ফর্সা পাইসেপ অফ কোনোটারই তো কমতি নেই। আবার চোখে মুখেও এক দুর্ভেদ্য রহস্যময় গম্ভীর্য। অ্যালবামের ছবিগুলোতে ছোটবেলার সেই গুলুমুলু ইয়াস ভাইয়া আর আজকের ইয়াস ভাইয়ার মধ্যে কত তফাৎ। যার সাথে সে সারাদিন খুঁটিনাটি আর দুষ্টমিতে মেতে থাকতো, সে কি তবে বিদেশের কোনো এক অচিন শহরেই হারিয়ে গেছে? ইয়াস যখন দেশ ছাড়ে তখন তার বয়স মাত্র 16 বছর। হুট করেই ছেলেটা জেদ ধরেছিল দেশের বাইরে চলে যাবার। 2 বছর পর ফেরার কথা থাকলেও সেই ইয়াস আর কখনো ফিরে আসেনি। আর এবার যখন ফিরেছে তখন তার ব্যাচেলর, মাস্টার ডিগ্রি সবই কমপ্লিট। ইনানের থেকে কম করেও হলেও 9 বছরের বড় ইয়াসের বয়সটাও এখন 28-এর ঘরে। অন্যদিকে 19 বছরের ইনানও এখন ভার্সিটিতে যায়। যদিও বয়স বাড়লেও বাবার অত্যধিক আদর আহ্লাদে মেয়েটা বাচ্চাদের মতোই রয়ে গেছে। ভার্সিটিতে ফ্রেন্ডদের নিয়ে আড্ডা মাতামাতি, সময় সুযোগ পেলে রেস্টুরেন্ট, শপিং মলে গিয়ে হানা দেওয়া, কিংবা বাবার অনুপস্থিতিতে অফিসের সিইও হয়ে আধিপত্য জমানো, সবটাই সে সমান তালে করছে। ইনানিয়াসকে ভালো মতে পরখ করার পর কি যেন ভেবে হুট করেই বলল, হেই বিগ ব্রো, তুমি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম হয়েছো। আমার ফ্রেন্ডরা তোমাকে দেখলেই তো হুমড়ি খেয়ে পড়বে। এই বলে সে আচমকা জোরে জোরে হাসতে লাগলো। একই সাথে তার বাম গালে দৃশ্যমান হলো বিস্তৃত এক টোল। অথচ ইয়াস থমকে গিয়েছে তার এহেন কথায়। একদিকে ইনান হলো বহির্মুখ স্বভাবের এক মানুষ, যার মনে যখন যা ধরে তাই করে, তাই বলে। অন্যদিকে ইয়াস হয়ে গিয়েছে প্রচণ্ড অন্তর্মুখী। স্বাভাবিকভাবেই ইনানের এই প্রশংসা তাকে খানিকটা অস্বস্তিতে ফেলে দিল। ঠিক এই সময়ে দরজায় উপস্থিত হলো তিতিকা। সে মৃদু শাসন মিশ্রিত স্বরে সরাসরি ইনানের উদ্দেশ্যে বলে উঠল, এসব কি আদিকা?
বুদ্ধিশুদ্ধি তোর কবে হবে? ছেলেটা জার্নি করে এসেছে, ওকে একটুখানি রেস্ট তো করতে দে। তা না ওর মাথা খেতে চলে এসেছিস। ইনান মায়ের কথাই চোখ দুটো শুরু করে বলল, মমি এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কথাই আমি রাগ করব, উল্টো তুমি আমাকেই রাগ দেখাচ্ছ। বিগ ব্রো যে আসবে বলনি কেন? তিতিকা কিছুটা থামলো, পরক্ষণেই ভাব গম্ভীর্য পুনরায় ধীর করে বলল, ঠিক এই কারণেই বলিনি, জানতাম সারা বাড়ি মাথে তুলে নাচবে যতক্ষণ না ইয়াস আসছে। নিজেও স্থির থাকতে না, আর আমাদেরও স্বস্তিতে থাকতে দিত না। ইনান মুখ ভার করে তিতিকাকে দেখল, পরক্ষণেই খানিকটা তাচ্ছিল্যের সহিত খোলা চুলের এক পাশটা হাতের ঝাপটাই পেছনে ফেলে দিয়ে বলল, তুমি একটু বেশি বলো মিসেস তেতুকা, নয়তো আমি অতটাও বিগড়ে যাওয়ার মেয়ে নই। তিতিকাও সঙ্গে সঙ্গে ভ্রুকুটি করে রক্ষস্বরে জবাব দিল, তা তো বোঝাই যাচ্ছে কে কতটা বিগড়েছে। তোমার বাবা রাতে আসুক, শুধু তোমার ব্যবস্থা করছি আমি। এই কথা শুনে ইনান কিঞ্চিত হকচকিয়ে গেলেও তিতিকা হঠাৎ তাকে নিয়ে যেতে উদ্যত হলো। সঙ্গে সঙ্গে ইনান বাধা দিয়ে বলল, না আমি এখন যাব না। 2 মিনিটও হয়নি আমি ভাইয়ার সাথে। আদিকা মেজাজ খারাপ করো না আমার, চলো বলছি। আজকের মতো ছেলেটাকে নিস্তার দাও, যা গল্প আড্ডা দেওয়া তা কাল সকালে দিও। ইনান তবুও রাজি হলো না। তার এই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই তিতিকা ওর হাতটা চেপে ধরে এক প্রকার টেনে নিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে ক্ষুব্র স্বরে বলল, চল তো এখান থেকে, ওকে একটু নিঃশ্বাস নিতে দে। রাতের ডাইনিং টেবিলে চৌধুরী ম্যানশনের আভিজাত্য আর রকমারি ব্যঞ্জনের সুবাসে মোমো করছে চারপাশ। তিতিকা তার নিপুণ হাতের ছেলে সমতুল্য ভাগ্নের প্রিয় সব পথ সাজিয়ে দিচ্ছে। আদির একপাশে গম্ভীরভাবে বসে থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি বারবার ইয়াসকে বিদ্ধ করছিল। খাওয়া দাওয়া এক পর্যায়ে আদির ইয়াসের উদ্দেশ্যে বলল, ইয়াস পড়াশোনাটা তো কমপ্লিট হলো, এখন নিশ্চয়ই আমাদের বিজনেসে নিজেকে নিয়োজিত করার কথা ভাবছো। আদিরের প্রশ্নটি ছিল অতি সরাসরি। ইয়াস হাতের চামচটি সন্তর্পণে নামিয়ে রাখল, জানালার বাইরের জমাটবদ্ধ অন্ধকারের দিকে তাকিয়ে লিলিপ্ত কণ্ঠে বলল, এখনো কিছু ঠিক করিনি মামু, নিজেকে গোছাতে কিছুটা সময়ের প্রয়োজন। সময় তো অনেক গেল, 1 যুগ তো কম সময় না। আদিরের কণ্ঠস্বর কিঞ্চিত ভাবাক্রান্ত শোনালো। পরিবেশটি পুনরায় বিষণ্ণ, তাই আসন্ন হওয়ার আগেই ইনান কথার তুবুরি ছুটিয়ে বলল, পাপা ভাইয়া তো কেবল আসলো, এখনই অফিসের কাজে তাকে ব্যস্ত করার কি দরকার? আগে বরং আমরা অনেক ঘুরবো, মজা করব, তারপর না হয় এইসব সো কল্ড বোরিং কাজগুলো হবে। আদির গম্ভীর্যের মাঝে ক্ষীণ হাসল। মেয়ের কথায় আর আগ বাড়িয়ে কিছু বলল না। অবশ্য তিতিকা ইনানের কথায় কিছুটা বিরক্ত হয়ে মনে মনে ভাবল, দিনে দিনে মেয়েটা এতটা আহ্লাদি হচ্ছে, আর বাপটাকেও দেখো কিছু বলে না। আল্লাহ জানে কপালে এদের কি আছে। আমি সংসারটার খেয়াল ঠিক মতো না রাখলে এতদিনে এরা সব গাঙ্গের জলে ভেসে যেত। এদিকে ইয়াসও কোনো প্রত্যুত্তর দিল না। সে কেবল তার প্লেটের দিকে আনমনে তাকিয়ে রইল। হাফসা বেগম মমতাময় হাতে তার পাতে আরও এক টুকরো মাছ তুলে দিয়ে বললেন, খা বাবা, না খেয়ে খেয়ে চেহারাটার কী হাল করেছিস। ইয়াস নানিকে প্রত্যাখ্যান করতে পারল না, কিন্তু প্রতিটি লোকমা যেন তার কণ্ঠনালীতে বিচ্ছে এই অকৃত্রিম মমতা আর অধিকার বোধ। সব কিছুই তাকে এক নিদারুণ দহনে নীল করে তুলছে। সে কেন প্রত্যাবর্তন করলো? কেন আবার এই মোহময় মায়ায় আবর্তে নিজেকে বিলীন করতে এলো? রাতের খাওয়া দাওয়া পর্ব সমাপ্ত করে ইয়াস দ্রুত তার কক্ষে প্রস্থান করলো। কারোর সাথে বাক্য লাপের বিদ্যুমাত্র স্পৃহা তার অবশিষ্ট নেই।
সে বারান্দায় গিয়ে পুনরায় সেই নিকোষ কালো অন্ধকারে নিমগ্ন হলো। পকেট থেকে একটি সিগারেট বের করতে গিয়েও সে থমকে গেল। যদি কেউ ঘ্রাণ পায়, এমন সময় দরজায় মৃদু কারাঘাত হলো। ইয়াস কিঞ্চিত বিরক্তি নিয়ে তাকালো। কিছুটা রুক্ষ স্বরে গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, দরজা খোলার আছে, ভেতরে এসো। মুহূর্তে দরজাটা খুলে গেল। ইয়াস দেখলো ইরান দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস উষ্ণ দুধ। ইরান দ্রুত কয়েকটা ভেতরের দিকে এগিয়ে এসে তার উদ্দেশ্যে বলল, দাদিমণি পাঠিয়েছে, দ্রুত খেয়ে নিও। আমায় এখন যেতে হবে, নয়তো মমি আবারও বকাঝকা করবে। এই বলে সে গ্লাসটি টেবিলের ওপর রাখলো। তবে সে প্রস্থান করার পূর্বে ইয়াসের দিকে ফিরে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আমাদের উপর কোনো কারণে রেগে আছো ভাইয়া? তুমি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। ভাবুক চিত্রে দাঁড়িয়ে থাকা রমণীর কথায় ইয়াস মুহূর্তেই খানিকটা চমকে উঠল। বাগালে টোল পড়ে থাকা এই মেয়েটি কি তবে তার অন্তরের গহীনে জমে থাকা হিমশীতল কুয়াশাটুকু অবলোকন করতে পারছে? ইয়াস তৎক্ষণাৎ নিজেকে ধীর করে সুরগম্ভীর স্বরে উত্তর দিল, ঘুমাতে যাও ইনান, রাত অনেক হয়েছে। ইনান আর কথা বাড়ালো না, বাড়ি শ্বাস পেলে কক্ষ ত্যাগ করলো। কিন্তু তার রেগে যাওয়া সেই প্রশ্নটি ইয়াসের নিস্তব্ধ কক্ষে দীর্ঘক্ষণ প্রতিধ্বনি করতে লাগলো। বাড়িটার মতো মানুষগুলো আগের মতোই আছে, তবে সে কেন সবার থেকে আলাদা? এমন কি আছে যেটা তাকে বারবার সবার থেকে দূরে রাখতে চায়? কেন সে চেয়েও আর এখন ও সবার মাঝে নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে পারে না? ইয়াস জানে না, আর জীবনের এক পর্যায়ে এসে সে এসব নিয়ে কিছু জানতেও চায় না। তার চিন্তা ভাবনা বদলেছে, জীবনযাত্রার ধরন বলছে, এবং কি সে নিজেও আজ অনেকটাই বদলে গিয়েছে। ইয়াস আনমনেই দরজাটা এবার লাগিয়ে বারান্দায় চলে যায়। বেতের সোফাটায় গা এলিয়ে বসে পড়ে, নির্বিকারে একের পর এক সিগারেট ধরিয়ে রাতের দীর্ঘ একটা সময় পার করে দেয়। বাড়ির পূর্বকোণের প্রশস্ত কক্ষটি আদির আর তিতিকার। ডাইনিং টেবিলের সেই অস্বস্তিকর নীরবতা কাটিয়ে আদির যখন নিজের ঘরে এলো, তখন তিতিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বাঁধন আগলা করছিল। ঘরের আবছা নীলচে আলোয় এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে, যা বাইরের গমট পরিবেশের ঠিক বিপরীত। আদির নিজের নেভি ব্লু ব্লেজারটি খুলে সোফায় রাখলো। শার্টের হাতা গুটিয়ে কপালে হাত দিয়ে আলতো করে ম্যাসাজ করতেই তিতিকা এগিয়ে এলো। আয়নায় প্রতিবিম্বিত আদিরের ক্লান্ত মুখ ছবির দিকে তাকিয়ে তিতিকা স্নিগ্ধ স্বরে বলল, আজ কি ব্রিটিশ সাহেবের মেজাজটা কিঞ্চিত বেশি বিগড়ে আছে? আদির আয়নার দিকে তাকিয়ে সামান্য হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ফেরালো। আদিরের গম্ভীর পুরোদীপ্ত চেহারায় এখন কেবলই এক প্রেমময় পুরুষের ছায়া। সে তিতিকার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দেখতে দেখতে কতগুলো বছর তোমার সাথে কেটে গেল। জীবনের এই পর্যায়ে এসে আমি আবারও বলতে বাধ্য যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কিছু অর্জন করেছি কেবল তোমাকে পেয়ে। তিতিকা আদিরের দিকে কিছুক্ষণ বুক কুঁচকে তাকিয়ে থাকার পর অচিরেই বিস্তেত হাসল। সে আনমনে আদিরের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, বড় মাপের খরুশ মানুষটা যখন এভাবে কথা বলে তখন বিশ্বাস করা কঠিন যে আপনি সেই ইন্টারন্যাশনাল গিরগিটি যিনি কিনা মেজাজের রং মিনিটে মিনিটে পাল্টাতে ওস্তাদ। হঠাৎ এহেন কথায় আদির তিতিকার কপালের চুলগুলো আলতোভাবে ঠিক করে দিতে দিতেই বলল, বিষয়টা ভাবনার। তোমার মতো তেতকার সাথে এতগুলো বছর সংসার করে টিকে থাকাও চারটিখানি কথা নয়। আমি প্রতিনিয়ত এই নিয়ে নিজের ওপর প্রাউড ফিল করি। আদিরের এহেন কথার উদ্দেশ্য বুঝতে পেরে
তিতিকা সঙ্গে সঙ্গে নিজের স্বাভাবিক ভাব গম্ভীর্য থেকে বেরিয়ে এসে চোখ জোড়া শুরু করে রুক্ষ স্বরে বলল, আপনি কি এই রাতের বেলায় এসেছেন আমার সাথে ঝগড়া করার জন্য? আপনারা বাপ মেয়ে কি কোনোদিন ভালো হবেন না? সব সময় আমার মেজাজ খারাপ করাতেই হবে? আপনার মেয়েটাকে দেখুন, এত বছর হয়েছে তবুও হুঁশ আক্কেল হচ্ছে না। সব আপনার জন্য। এখনও ওকে এত প্রশ্রয় দেওয়ার কোনো মানেই নেই। দুদিন বাদে পুরোপুরি বিগড়ে গেলে লোকে তো আমাকেই দোষ দেবে। আদির অচিরেই ঠোঁট চেপে হাসলো। তিতিকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল অতি সন্তর্পণে। তিতিকা চেয়ে চেয়ে কেবল এই বেটার কার্যক্রম দেখছে। অনিশ্চিত এখন দু চারটে গলানোর কথা বললে প্রসঙ্গ পাল্টে দেবে। মেয়ে, আমার বয়স তো বেড়ে চলেছে, কিন্তু তুমি তো বড় হচ্ছ না, আর পড়ে আসো কিনা আমার ওই পিচ্ছি মেয়েটার পেছনে। বয়স কম, সময় হলে ঠিকই বোধ বুদ্ধি হয়ে যাবে। অবশ্য নিশ্চিন্ত হয়েও কিছু বলতে পারছি না, তার মায়ের যা দশা। মেয়ের আর আদিরের কথা শেষও হলো না, বরং তার পূর্বেই তিতিকা তার গলার ঝুলতে থাকা টাইখানা শক্ত করে টেনে ধরলো। গলায় ফাঁস লাগতেই আদির মাথাটা উঁচিয়ে চোখ মুখ খিসে নেয় এবং সঙ্গে সঙ্গে তিতিকার কোমরটা পেঁচিয়ে সজোরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ততক্ষণে তিতিকা আদিরের পায়ের ওপর পা রেখে ভর দিয়ে আদিরের মুখের কাছে মুখ এনে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলতে লাগলো, এখন কেমন বড় না হতে হয়েই আপনার মতো বুড়োকে বছরের পর বছর চালিয়ে খাচ্ছি। আপনার ওই দুলালি মেয়ের মাও হয়েছি, কি করিনি? হ্যাঁ, সবটাই করেছি, এরপরও বড় হইনি। তিতিকার কথাই যে কেবল ক্রোধের রাগ, এটা ভাবলে ভুল হয়। আদির চেনে এবং খুব ভালো করেই জানে তিতিকা কোনো ইঙ্গিতে কথাগুলো বলছে। আদির সামান্য ক্ষীণ হেসে তৎক্ষণাৎ অন্ত হাতে গলার কাছে চেপে ধরা তিতিকার হাতটা খপ করে ধরে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে তিতিকার চোখে চোখ মিলিয়ে বলল, ও আচ্ছা, বড় হয়েছ তবে তাহলে চলো চলো, রাত থাকতে থাকতেই বড়দের মতো একটা কাজ করে ফেলি। তিতিকা পুনরায় তেড়ে উঠে দাঁত কিরমিরিয়ে আওড়ালো, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? আদি তার কোমরটা আরেকটু শক্ত করে চেপে সম্পূর্ণ নির্লিপ্ত স্বরে জবাব দেয়, একদমই না। বয়স একটু বাড়তেই পারে, কিন্তু তাতে কি? আদির রায়ান চৌধুরী আজও ফ্রেশ কন্ডিশনে আছে এবং তার সকল সিস্টেমও ফ্রেশ কন্ডিশনেই আছে। শেষের কথাটা সে বেশ সরু গলাতেই বলল। তিতিকাও কিছুটা অবাক চোখে চেয়ে রইল এই বজ্জাত নির্লজ্জ মানুষটার দিকে। খানিকক্ষণ বাদে তিতিকা অস্থির হয়ে উঠতেই আদির বুক কুঁচকে বলল, কি হলো? এত নড়াচড়া করছো কেন? বজ্জাতগিরি বন্ধ করে ছাড়ুন আমায়। কেন এখন এত দ্রুত ছাড়া পেতে চাইছো কেন? আদির এবার তিতিকার দুহাতও পেছনে আটকে নিজের দুহাতের বন্ধনে তিতিকার কোমর সহ চেপে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। তৎক্ষণাৎ তিতিকা আরও বেশি মুচড়ামুচড়ি করতে নিল। আদির বুক উঁচিয়ে বলে উঠল, বেশি পাকনামি করো না মেয়ে, তোমার এত নড়াচড়ায় একবার আমার মন চলে এলে কিন্তু তোমারই সর্বনাশ। তিতিকাও দমে না, শুরুতে কিছুটা হতভম্ব হলেও পরক্ষণে ক্ষিপ্ত স্বরে বলল, আজ আপনার মাথায় ভূত চড়েছে, তাই বলছি ছাড়ুন আমায় আর দ্রুত চেঞ্জ করে ঘুমিয়ে পড়ুন। আদির আর কিছুক্ষণ এক মনে এই ছটফট করতে থাকা তিতিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরক্ষণেই তাকে ছেড়ে দিতেই তিতিকা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভারী ভারী শ্বাস ফেলে আদিরের দিকে সরু চোখে তাকিয়ে কোমর আর হাত দুটো আঁকিয়ে বাঁকিয়ে বলল, দেখুন 2 মিনিটে কি করে ছেড়েছেন। হাত দুটো লাল হয়ে গেল, কোমরটাও তো। আদির তার এহেন সব কথাই আনমনেই হাসলো। গা থেকে শার্টটা খুলতে খুলতেই বলল, তবে তুমিও বলো, এত বছরও তুমি এসবে অভ্যস্ত হতে পারলে না, তাহলে বড় কোথায় হলে? তিতিকা ব্রু কুঁচকে আওড়ায়, যতই ছোট ছোট পিচ্ছি পাকনামি করেন না কেন, এই আমি ছাড়া আপনার আর কোনো পথ নেই। তা আর বলতে
শক্ত মাটি যে মাঝে মাঝে নরম হয়ে গলে পড়ে তার জীবন্ত প্রমাণ তুমি তিতিকা। এই চৌধুরী মেনশনের চার দেওয়ালেও জানে এই গম্ভীর আদির রায়ান কেবল একজনের কাছেই নতি স্বীকার করে। হঠাৎ আদিরের এত দ্রুত স্বাভাবিক স্বীকার যে তিতিকা খানিকটা দমে গেল। ঝগড়াটা বোধ হয় বাকি দিনগুলোর মতো বেশি একটা এগোলো না, নয়তো রাতের খাওয়া দাওয়ার পর তারা এই সময়টাই পুরনো অভ্যাস ও প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তায় হাঁটতে বেরোয় এবং দুজনের কথোপকথনের এক পর্যায়ে নিশ্চিন্ত তর্ক বিতর্কে ঝগড়া লেগে যায়। যাওয়ার সময় দুজন স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরোলেও বাড়ি ফেরার সময় দুজনেই ভাব গাম্ভীর্যই থাকে ধীর। অতঃপর এই ঝগড়ার সমাধান হয়েছে ঘুমানোর শেষ মুহূর্তে রাতের অন্ধকারে। এমনটা বছরের পর বছর হয়ে আসছে বিদায়। দুজনের সাথে সাথে বাড়ির লোকেরাও বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না, জানেই দুনিয়া এদিক ওদিক হলেও এই দুটো আবারও এক হয়ে যাবে। এদিকে মুহূর্তেই সেই রোমান্টিক আবেশ যেন এক নিমেষে ম্লান হয়ে গেল ইয়াসের চিন্তায়। তিতিকা কি যেন ভেবে নিয়ে মাথা তুলে আদিরের চোখের দিকে তাকিয়ে বলল, মিস্টার খারস, আপনাকে একটা বিষয়ে কিছু বলার ছিল। বলো। আদির ব্যস্ত ভঙ্গিতে আওড়ায় ইয়াসকে লক্ষ্য করেছেন ছেলেটা কেমন যেন হয়ে গিয়েছে। ওর এমন ভাবমূর্তি আমি কেন যেন মানতে পারছি না। আদিরের চেহারায় পুণ্ডায় সেই চিন্তার রেখা ফুটে উঠল। সে নিস্পৃহে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, দেখেছি তিতি, আমি ওর চোখে সেই শূন্যতা দেখেছি। ছোটবেলা সেই চঞ্চল ইয়াস আর আজকের এই নির্ভীকচারী ছেলেটার মাঝে এক বিশাল ব্যবধান। ও কথা বলেছে ঠিকই, কিন্তু ওর মন মস্তিষ্কটা যেন কোথাও তালাবদ্ধ হয়ে আছে। তিতিকা পিছু পিছু এসে আদিরের পাশে দাঁড়ালো। খানিকক্ষণ ভাবনা চিন্তার পর বলল, সত্যি বলতে আমার এখন খুব চিন্তাই হয়। হয়তো আজ আমি এই বাড়ির বউ, কিন্তু আমার সর্বপ্রথম সম্পর্কটা তো ওর সাথেই গড়ে এসেছিল। ওকে আমি একটা চঞ্চল প্রাণবন্ত ছেলে হিসেবেই জেনেছি, কিন্তু হুট করে কি যে হলো আর এই বলেই তিতিকা ভারী শ্বাস ফেলল। আদির গুরু গম্ভীর স্বরে তার উদ্দেশ্যে বলল, সময় দাও তিতিকা, ক্ষত যত গভীরই হোক সময়ে প্রলেবে তা একদিন শুকিয়েই যাবে। তবে ওকে একা বিদেশে পাঠানোটাও বোধহয় ঠিক হয়নি। যাই হোক, ঈশানী আর হাফসা ফুপি ওকে আগলে রাখছে। এছাড়া তুমিও আছো আর ইনান তো আছে। ওর অদম্য চঞ্চলতা দিয়ে হয়তো ইয়াসের মনের পাথরটা কিছুদিনের মধ্যেই ঠিকই গলিয়ে ফেলবে। আপনি আর মানুষ পেলেন না, আপনার মেয়ে ওকে ঠিক করবে কি? পারলে মাথাটা খেয়ে ছেলেটাকে আবারও বাড়িছাড়া করবে। আর ভালো কথা, আপনি ওকে কিছু বলেন না কেন? এভাবে আর কতদিন চলবে? কি আশ্চর্য! আমি ওকে কি বলবো? আর তুমি প্লিজ আমার মেয়ের পিছনে লাগতে যেও না। জীবন একটাই, ও জীবনটাকে যেভাবে উপভোগ করেছে ওকে ওর মতো করতে দাও। সময় হলে নিজে থেকেই ম্যাচুরিটি চলে আসবে। আপনার আরও কথা, দুদিন বাদে বিয়ে দিয়ে দেখুন না মেয়েকে, যা আল্লাদি বানিয়েছেন। 3 দিনের দিন মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা সন্দেহ। এমন শ্বশুর বাড়ি কোথাও আছে? শুধু বলো, একবার বোমা মেরে উড়িয়ে দেব। আর সে আমার ফালতু আলাপ বাদ দিন। ইয়াসের কি করবেন ভেবেছেন? ও যদি আমাদের কোম্পানিতে এখন আসতে না চায় তবে আর কি, জোর তো করতে পারবো না। তবুও সেকেন্ড অপশন হিসেবে ইনানের ভার্সিটির বিসের সাথে কথা বলে রেখেছি। ইয়াস যদি চাই তবে লেকচারের হিসাব ভার্সিটিতে জয়েনিং এর জন্য ভেবে দেখতে পারে। আদিরের কথায় তিতিকা বেশ প্রফুল্ল চিত্রে বলে উঠল, আরে তাহলে তো বেশ ভালো হয়। এমনিতেও আপনার মেয়েটা পড়াশোনাতেও চাঁদে চলে যাচ্ছে। সময় থাকতে থাকতে ইয়াসর একটা ব্যবস্থা করতে পারলে আমিও স্বস্তিতে থাকতে পারবো। তিতিকার এহেন উচ্ছ্বাসে আদির কিছুক্ষণ তার দিকে সরু চোখে তাকিয়ে রইল। পরক্ষণেই ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে খানিক বিরক্তির সাথে আওড়ালো, কত করে বললাম গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে, কিন্তু না,
উনি সংসার করবে, নিজের পড়াশোনার খবর নেই, আর এসেছে যখন তখন আমার মেয়ের নামে বদনাম করতে। বেয়াদ্দপ একটা। কপাল ভালো তিতিকা এই কথা শুনতে পেল না, নয়তো আজ রাতেই বাড়িতে হাড্ডাহাড্ডি এক লড়াই শুরু হয়ে যেত। গল্প অতৃপ্ত চাহনা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।